এই পর্যায়ে আমরা আলোচনা করব সোফোক্লিসের মূল যে ইউরিপাস গ্রন্থটি, সেই গ্রন্থটি মূলত গ্রন্থটি এখান থেকেই রচিত, এই জায়গা থেকে রচনা শুরু হয়েছে। আমরা পূর্বের কাহিনীতে দেখেছি যে থিবীয় রাজ্যে এক বিশাল মহামারী দেখা দিয়েছে, ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছে। সেই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য অসংখ্য মানুষ থিবীয় রাজ্যের যে রাজপ্রাসাদের সামনে সমবেত হয় বা জমায়েত হয়, আর ওই থিবীয় রাজ্যের জনগণের সামনে উপস্থিত হয় রাজা ইডিপাস। এবং রাজা ইডিপাস থিবীয় রাজ্যবাসীকে বাঁচানোর লক্ষ্যে একটা উদ্যোগ গ্রহণ করে, সেটা হলো তার যে রাজশালক ক্রেওনকে ডেলফি মন্দিরের উদ্দেশ্যে পাঠায়। অর্থাৎ ডেলফি মন্দির থেকে সে যেন জেনে আসে যে এই থিবীয় রাজ্যের আজকে যে মহামারী দেখা দিয়েছে, সেই মহামারীর কারণ কী। রাজশালক ক্রেওন ডেলফি মন্দিরে গিয়ে তাদের যে দেবতা অ্যাপোলো দেবতা, তাকে উদ্দেশ্য করে তার এই প্রার্থনা জানায় যে থিবীয় রাজ্যের মহামারীর কারণ কী বা এটা থেকে মুক্তির পথ কী। ডেলফি মন্দির থেকে একটি ঐশী বাণী আসে। বাণীটা হলো যে এই মহামারীর একমাত্র কারণ হলো এই থিবীয় রাজ্যের যেই বিগত রাজা লেয়াস, তার হত্যাকারী এই থিবীয় রাজ্যে এখন বসবাস করতেছে এবং সে পাপাচারে লিপ্ত আছে। এই থিবীয় রাজ্য থেকে যদি রাজা লেয়াসের হত্যাকারীকে খুঁজে বের করা হয় এবং শাস্তি দেওয়া যায়, তবেই এই রাজ্যের যে মহামারী সেটা দূর হবে। এই ঐশীবাণী অর্থাৎ দৈববাণী শুনে ক্রেওন থিবীয় রাজ্যের রাজপ্রাসাদে ফিরে যায় এবং রাজা ইডিপাসকে এই বক্তব্য প্রদান করে যে রাজা লেয়াসের হত্যাকারী এই রাজ্যে আছে এবং তাকে খুঁজে বের করলে এই মহামারী থেকে মুক্ত হওয়া যাবে। এই কথা শুনে রাজা ইডিপাস তার রাজসভার যে পণ্ডিতেরা আছে, বৃদ্ধরা আছে, সবার পরামর্শ নেন যে কে রাজা লেয়াসের হত্যাকারী। সবাই তাকে পরামর্শ দেয় যে কিভাবে তাকে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যাবে ইত্যাদি। এক পর্যায়ে আমরা দেখি রাজা ইডিপাস যখন কোনো সঠিক পরামর্শ কারো কাছ থেকে পাচ্ছে না, তখন রাজা ইডিপাসকে একজন লক্ষ্য করে বলে যে তার রাজ্যে একজন অন্ধ ত্রিকালদর্শী রয়েছে। সেই অন্ধ ত্রিকালদর্শী যদি বলতে না পারে, তাহলে এর উত্তর কেউ দিতে পারবে না। তাহলে ওই অন্ধ ত্রিকালদর্শীকে আনার জন্য রাজা ইডিপাস আবার পুনরায় ক্রেওনকে পাঠায় এবং ওই অন্ধ ত্রিকালদর্শী বৃদ্ধের নাম ছিল টেরিসিয়াস। তো টেরিসিয়াসের কাছে ক্রেওন যায় এবং এই সমস্যার কথা বলে এবং ক্রেওনকে রাজপ্রাসাদে নিয়ে আসে। টেরিসিয়াসকে রাজপ্রাসাদে নিয়ে আসে। ক্রেওন টেরিসিয়াসকে রাজপ্রাসাদে যখন নিয়ে আসে, তখন রাজপ্রাসাদে প্রবেশ করে একটা বালকের হাত ধরে অন্ধ টেরিসিয়াস। রাজপ্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই রাজা ইডিপাস টেরিসিয়াসকে লক্ষ্য করে বলে যে আমার এই থিবীয় রাজ্যের মহামারীর থেকে কিভাবে মুক্ত করা যাবে মানুষকে, সেই পন্থা আমাকে বলে দিন। কোন পথে এই মহামারী থেকে মুক্ত হওয়া যাবে। এবং ডেলফি মন্দির থেকে যে বাণীটা আসছে, সে বাণীটার কথা বলে যে রাজা লেয়াসের হত্যাকারীকে সেটা আমাকে জানতে হবে। তো রাজা ইডিপাস যখন তাকে বারবার রাজা লেয়াসের হত্যাকারীর খোঁজ জানতে চায় এই অন্ধ টেরিসিয়াসের কাছে, টেরিসিয়াস
তার প্রথম কথাই বলে যে জ্ঞান যেখানে কোনো লাভের সম্ভাবনা আনে না, সেখানে রিক্ত হওয়ার অর্থই দুঃখ পাওয়া। অর্থাৎ রাজা লিয়াসের হত্যাকারী কে সেটা অন্ধ টেরিসিয়াস বলতে চায় না, কারণ যদি এটা বলে তাহলে রাজা ইডিপাস বিপদে পড়বে। তো তাকে বিপদে ফেলতে অন্ধ টেরিসিয়াস চায় না। তো বারবার রাজা ইডিপাস সত্য জানার আকাঙ্ক্ষায় ওই অন্ধ টেরিসিয়াসকে চাপ প্রয়োগ করতে থাকে যে রাজা লিয়াসের হত্যাকারীর পরিচয় দাও, কিন্তু অন্ধ টেরিসিয়াস কোনোভাবেই রাজা লিয়াসের হত্যাকারীর নাম বলতে চায় না, অর্থাৎ তার প্রতিটা কথা বিভিন্নভাবে এড়িয়ে যায়। যখন কোনোভাবেই অন্ধ টেরিসিয়াসের কাছ থেকে রাজা লিয়াসের হত্যাকারী সম্পর্কে জানতে পারতেছে না, এক পর্যায়ে রাজা ইডিপাস রেগে যায় এই টেরিসিয়াসের প্রতি যে তুমি জানো রাজা লিয়াসের হত্যাকারী কে, যেহেতু তুমি বলতেছো না যে রাজা লিয়াসের হত্যাকারী কে, সেহেতু নিশ্চয়ই এখানে তুমি কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছো এবং রাজা লিয়াসের হত্যাকারীর সাথে সম্পৃক্ত আছো। যেই মাত্র তাকে দোষারোপ করলো, সেই মাত্র অন্ধ টেরিসিয়াস ক্ষিপ্ত হয়ে যায় যে যেখানে আমি রাজা ইডিপাসকে বাঁচাতে চাই, সেখানে আমাকে রাজা ইডিপাস দোষারোপ করে, এটা তো হতে পারে না। সে ক্ষিপ্ত হয়ে বলে যে তুমি সেই পাপিষ্ট, যে তুমি তোমার পিতাকে হত্যা করেছ, মাকে বিয়ে করেছ। এই কথা শোনার সাথে সাথে রাজা ইডিপাস অন্ধ টেরিসিয়াসের প্রতি রাগান্বিত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে শাস্তি দেওয়ার ঘোষণা করে। এবং সে যে অন্ধ, এই অন্ধ বিদায় তাকে বিভিন্ন রকমের খারাপ বাক্য প্রয়োগ করে, অর্থাৎ সে যে অন্ধ, এই অন্ধত্ব নিয়ে তাকে অত্যন্ত জঘন্য জঘন্য কথা বলে। এই কথায় এক পর্যায়ে রাজা ইডিপাসের বক্তব্যে অন্ধ টেরিসিয়াস খুব কষ্ট পায়। শুধু কষ্ট পায়নি, অর্থাৎ সে রাজা ইডিপাসকে উদ্দেশ্য করে সে বলে যে আজ তুমি আমার প্রতি যে অশুভ শব্দগুলো প্রয়োগ করেছো, একদিন সমস্ত পৃথিবী তোমার প্রতি এই শব্দগুলো প্রয়োগ করবে। অর্থাৎ এইটা দুঃখে বলে, কষ্টে বলে যে যেই ইডিপাসকে সে বাঁচাতে চায়, সে ইডিপাসই তাকে দোষারোপ করে। এর সে দুঃখের আসলে আর কিছু হতে পারে না। অর্থাৎ ইডিপাসকে উদ্দেশ্য করে এই টেরিসিয়াস আবার বলে যে ইডিপাস, দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তোমার নিজের সর্বনাশ তুমি দেখতে পাচ্ছ না। অর্থাৎ এই কথা বলে স্পষ্ট সে বুঝাতে চায় যে ইডিপাসই সেই হত্যাকারী, কিন্তু সে এটা প্রকাশ্যে বলতে চায় না। কিন্তু প্রকাশ্যে না বলায় রাজা ইডিপাস অন্ধ টেরিসিয়াসকে দোষারোপ করে, এবং শুধু দোষারোপ করে না, সাথে তার যে রাজসেবক ক্রেওনকে এই ষড়যন্ত্রের মূল কারিগর হিসেবে আখ্যায়িত করে এবং ক্রেওনকে সেটা ডাকে এবং রাজা ইডিপাস টেরিসিয়াসকে বলে যে ক্রেওন ষড়যন্ত্র করে তাকে এই রাজসিংহাসন থেকে নামানোর জন্য এই টেরিসিয়াসকে দিয়ে এতগুলো কথা বলাচ্ছে। এবং ক্রেওন এই কথা শুনে সে হতবাক হয়ে যায়। তখন অন্ধ টেরিসিয়াস বলে যে ইডিপাসের শত্রু ক্রেওন বা টেরিসিয়াস নয়, ইডিপাসের শত্রু ইডিপাস নিজেই। আর ক্রেওন মানে হতবাক হয়ে বলে যে আমি দেবতাদের নামে শপথ নিয়ে বলছি, ইডিপাসের বিরুদ্ধে যদি আমি কোনো চক্রান্ত করে থাকি
তাহলে দেবতাদের অভিশাপে যেন আমার উপর নেমে আসে। এই কথা বলার পরেও ক্রেওনকে সে বিশ্বাস করতে পারেনি। এবং ক্রেওনের সাথে যখন রাজা ইডিপাসের তর্ক চলতেছিল, ঠিক ওই পর্যায়ে পাশের রুম থেকে রানী জুকাস্টার প্রবেশ, এবং রানী জুকাস্টা প্রবেশ করেই রাজা ইডিপাসকে লক্ষ্য করে বলল যে কেন তারা তর্কে লিপ্ত আছে। তখন রাজা ইডিপাস রানী জুকাস্টাকে উদ্দেশ্য করে বলল যে এই ক্রেওন এবং অন্ধ টেরিসিয়াস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অর্থাৎ টেরিসিয়াসের বক্তব্য হলো আমি নাকি রাজা লেয়াসকে হত্যা করেছি, আমি নাকি তার স্ত্রীকে বিয়ে করেছি। অর্থাৎ আমাকে আমার নামে তারা এরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একথা শুনে রানী জুকাস্টা একটু রাজা ইডিপাসকে সান্ত্বনা দেয়, এই বলে যে ভবিষ্যৎবাণী আসলে কখনো সত্য হয় না, ভুল হয়। কারণ ইডিপাস এর পূর্বের যে রাজা লেয়াস এবং রানী জুকাস্টাকেও ডেলফি মন্দির থেকে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল যে তাদের সন্তান তাদেরকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে, কিন্তু সেটা ভুল হয়েছে। কারণ তাদের সন্তান জন্মের 3 দিন পরে সিতারান পর্বতে নিয়ে তাকে হত্যা করা হয়। শুধু হত্যা করা হয় না, তাকে একবারে পর্বত থেকে ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এছাড়া আরেকটা ভবিষ্যৎবাণী ছিল যে সে তার পিতাকে হত্যা করবে, কিন্তু তার পিতাকে তো হত্যা করেছে দস্যুরা। সেখানে আসলে ভবিষ্যৎবাণী ভুল হয়। জুকাস্টা রাজা ইডিপাসকে এই বলে আশ্বস্ত করে। তো এই কথা বলার মাঝেই হঠাৎ যখন বলল যে দস্যু কর্তৃক ওই 3 রাস্তার মোড়ে, ফুসিস নামক 3 রাস্তার মোড়ে তাকে রাজা লেয়াসকে হত্যা করা হয়েছে। এই ফুসিস নামক 3 রাস্তার মোড় কথাটি শোনার সাথে সাথে রাজা ইডিপাসের মনে একটি ভয় ঢুকে যায়। কারণ রাজা ইডিপাস নিজেই তো ফুসিস নামক প্রান্তের একজনকে হত্যা করেছে। এই ভয়ে সে ভীত হয়ে যায়, কিন্তু তা সে বুঝতে দেয়নি। তো হঠাৎ সে সিদ্ধান্ত নিল যে ওই রাজা লেয়াসের সাথে যে ব্যক্তিটা ফিরে আসছিল, এসে বলছিল দস্যু কর্তৃক সে নিহত হয়েছে, সেই ব্যক্তিকে খুঁজে বের করলে প্রকৃত সত্য উদ্ঘাটন করা যাবে, এবং তাকে খুঁজে বের করার জন্য লোক পাঠায়। এবং রাজা ইডিপাস একটু আশ্বস্ত হয় যে যেহেতু বলছে যে দস্যু কর্তৃক হত্যা করা হয়েছে, সেহেতু সে তো একা হত্যা করছে, সে তো আর দস্যু ছিল না। এই বিন্দু পরিমাণ তার মাঝে একটু ভরসা ছিল, যার প্রেক্ষাপটে এটা নিশ্চিত হওয়ার জন্য সে রাজা ইডিপাস লোক পাঠায় সেই বৃত্তকে খুঁজে নিয়ে আসার জন্য। আর এর মাঝে হঠাৎ আরেকজন বার্তাবাহক বৃদ্ধ লোক এসে রাজদরবারে প্রবেশ করে এবং রাজা ইডিপাসের কাছে এসে একটা পানি নিয়ে আসে। কি সেটা? সে আসে করিন্থন রাজ্য থেকে, এবং সে 2টা সংবাদ নিয়ে আসে। একটা হলো সে করিন্থন রাজ্যের যে রাজা পলিবাস, সে বৃদ্ধ হয়ে রোগে সুখে ভুগে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। এটা হচ্ছে তার দুঃখের সংবাদ, কারণ সে ওই রাজা পরিবার ছিল রাজা ইডিপাসের পালিত পিতা। আর সুখের সংবাদ হলো যে করিন্থন রাজ্যের জনগণ এখন রাজা ইডিপাসকে ওই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করেছে এবং তাকে সিংহাসনে বসাতে চায়। কিন্তু রাজা ইডিপাস ওই রাজ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করে না, কারণ ভবিষ্যৎবাণী আছে যে তার মাকে তার বিয়ে করতে হবে। যার প্রেক্ষাপটে সে সিদ্ধান্ত নিল সে যাবে না। কিন্তু বৃদ্ধ বার্তাবাহক রাজা ইডিপাসকে এই বলে সান্ত্বনা দিল, আশ্বস্ত করলো যে আমি বৃদ্ধ মেষ পালক, আমি তোমাকে সিতারান পর্বতের কাছ থেকে তোমাকে কুড়িয়ে নিয়েছি, এবং রাজা পলিবাস এবং রানী মেরুপির নিঃসন্তান থাকায় তাদেরকে তোমাকে দান করেছিলাম, তুমি তাদের আসল সন্তান নও, অতএব তুমি যেতে পারো। এই কথা শুনে রানী
জুকাসটা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে এটাই তাদের সন্তান, এটাই তার পিতাকে হত্যা করেছে। এই পর্যায়ে রানী জুকাসটা তার মানে রাজা ইডিপাসকে বলে, ক্ষান্ত হও, বন্ধ করো তোমার এই অনুসন্ধান, পর্যাপ্ত হয়েছে মোর যন্ত্রণার বোঝা, তুমি সর্বনাশ করো না, আর কিছু জানার চেষ্টা করো না। রানী জুকাসটা যখন তাকে এভাবে অনুরোধ করে, রাজা ইডিপাস তার কোনো অনুরোধ রাখেনি, বরঞ্চ সে আরও নিবিড়ভাবে স্পষ্ট সত্য জিনিসটি উদ্ঘাটন করার জন্য সে আরও ভালোভাবে জানতে চায় প্রকৃত হত্যাকারী কে। এই পর্যায়ে যখন রানী জুকাসটার কোনো কথাই রাজা ইডিপাস শুনল না, তখন রানী জুকাসটা দৌড়ে তার রাজপ্রাসাদের যে রুমে সেখানে চলে যায়। আর এদিকে সেই ব্যক্তিটি আসে, যে ওই মেষপালকটি এসে তাকে তার মুখোমুখি হওয়ার সাথে সাথে রাজা ইডিপাস তাকে উদ্দেশ্য করে বলে যে, তুমি সত্য কথা বলো, নতুবা তোমার মৃত্যুদণ্ড হবে। আর ওই মেষপালক বলল, যে সত্য কথা বলার সাথে সাথেই তো আমার মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ ওই মেষপালকই ওই রাজার সাথে ছিল এবং এই ইডিপাসই সেই হত্যাকারী ছিল। সেটা যখন প্রকাশিত হয় তখন রাজা ইডিপাস অত্যন্ত কষ্ট পায় এবং কষ্ট পেয়ে এখান থেকে দৌড়ে চলে যায় রানী জুকাসটা যেদিকে গেছে সেদিকে। সেখানে গিয়ে দেখে রানী জুকাসটা তার রুমে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এবং সে সাথে সাথে রাজা ইডিপাস রানী জুকাসটার শরীরের কাপড় থেকে 2টা কাঁটা নিয়ে সে তার চোখে বিদ্ধ করে এবং সে অন্ধ হয়ে যায়। আর সাথে সাথে যখন ক্রেওন আসে, তখন ক্রেওনকে উদ্দেশ্য করে বলে যে, এই পৃথিবীর আলো দেখার অধিকার আমার নেই, আমি যা করেছি সেটা পৃথিবীতে আর আসলে কেউ করেছে কিনা সেটা অজানা। এরকম কাজ করার পরে আর এই পৃথিবীর আলো দেখার মতো যোগ্যতা আমার নেই। আমাকে অতি সত্বর সেই সীতারান পর্বতে নির্বাসনে দাও, যেখানে আমার পিতা আমাকে হত্যা করতে চেয়েছিল। আর এই থিবিস রাজ্যের রাজা হিসেবে তুমি সিংহাসন আরোহণ করো। এই কথা বলার পরে রাজা ক্রেওন রাজা ইডিপাসকে ওই সীতারান পর্বতে নির্বাসনে দেয় এবং আমৃত্যু ওই সীতারান পর্বতে এই রাজা ইডিপাস মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এই হলো আমাদের এই নাটকের মূল কাহিনী। সে প্রেক্ষাপটে আমরা বলতে পারি, যেহেতু আমরা দেখি রাজা ইডিপাস অত্যন্ত সুখে দাম্পত্য জীবন পার করেছিল, কিন্তু আমরা বলতে পারি না, অর্থাৎ কাউকে সুখী বলা যায় না যে পর্যন্ত না সমাধি পর্যন্ত সে তার আনন্দকে সুখকে বহন করে নিয়ে যেতে পারে। অর্থাৎ ইডিপাস এবং রানী জুকাসটা দুজনেরই জীবনে সবচাইতে পৃথিবীতে এর সে দুঃখ, এত কষ্ট, এর সে যন্ত্রণার ঘটনা আর কোনো কিছুই হতে পারে না। এই পর্যন্ত হলো ইডিপাস নাটকের মূল কাহিনী। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে ইডিপাস নাটকের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেসব নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।